আচ্ছা, তাহলে দেখেন পার্কিং স্টাডি অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের পার্কিং স্টাডিটা জানা দরকার যে আমরা যাতে এফিশিয়েন্ট ওয়েতে রাস্তায় পার্কিং করতে পারি। যদি যদি সেটা অন সাইট পার্কিং হয়, মানে রাস্তার উপরে যদি পার্কিং হয় তাহলে সেটা যাতে আমরা এফিশিয়েন্ট ওয়েতে করতে পারি। আর যদি অফ সাইট পার্কিং হয়, যে হচ্ছে রাস্তা থেকে দূরে অন্য কোনো জায়গায়, ধরলাম সেটা কোনো শপিং মলের ব্যাকগ্রাউন্ড মানে নিচে, মানে একদম বেসমেন্টে, অথবা হচ্ছে এখানে আরও দেখবো যে বিভিন্ন রকমের আমাদের পার্কিং করা যায় অফ সাইট। তো আমরা যদি অফসাইট করি তাইলে হচ্ছে একরকম হবে অফসাইট করলে, আর অনসাইট করলে হচ্ছে কীভাবে এফিশিয়েন্ট হইতে রাস্তার ইফেক্টিভিটি না কমিয়ে করা যায়, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের পার্কিং স্টাডিজ পড়ার। তাহলে দেখেন এই যে এই সাইডে এখানে কি করা হয়েছে, ফুটপাতের মতো একটা জায়গা করে দেওয়া হয়েছে, সেই জায়গায় গাড়ি পার্ক করছে। এটা দেখেন রাস্তার উপরেই একটা পার্কিংয়ের জন্য লেন করে দিছে, কথার কথা সেইখানে পার্কিং করছে। ঠিক আছে, তারপর এখানে দেখেন এখানে সোজাভাবে হচ্ছে পার্কিং করছে, অনেক সময় কি এটা অ্যাঙ্গেলভাবেও করতে পারে। এবং এই যে রেলিংগুলো দিছে এগুলো হচ্ছে পেডিস্ট্রিয়ানদের সেফটির জন্য, যাতে গাড়িগুলো এখানে যেহেতু ফুটপাথ থাকবে, মানুষ হাঁটাচলা করবে, এই রেলিংগুলো যদি না থাকতো তাহলে কী করতো, গাড়িগুলো আরও সামনে চলে আসতো, ফুটপাথের জায়গা অকুপাই করে ফেলতো, মানুষজনের গায়ের উপরে গাড়ি উঠে চলে আসতে পারতো। এই ব্যারিয়ারগুলো দেওয়ার কারণে, এই ব্যারিয়ারগুলো হচ্ছে গাড়ির যেই উইথ বা প্রশস্ত, ধরলাম এটা একটা গাড়ি, এটা হচ্ছে সামনের সেই জায়গাটা, আমার হচ্ছে রেলিংটা গাড়ির যে উইথ প্রশস্ত এটার থেকে কম হবে, যাতে কি গাড়ির মধ্যে দিয়ে ঢুকে না যেতে পারে, এবং এখানে যেহেতু পেডিস্ট্রিয়ানদের হাঁটার জায়গা থাকবে তাহলে সেখানে যাতে পেডিস্ট্রিয়ান সেফটিটা মেনটেন হয়। ঠিক আছে, এর জন্য এটাকে হচ্ছে অনেক সময় আমরা বোল্ডারও বলি, অথবা গার্ড রেলও বলতে পারি। ঠিক আছে, BOUL বোল্ডার, DER বোল্ডার বলা হয়। আচ্ছা, তাহলে দেখেন পার্কিং স্টাডিজ হচ্ছে মেইনলি আমরা গাড়ির জন্যই করি, এছাড়া অনেক সময় সাইকেলের জন্য করা লাগতে পারে, অথবা হচ্ছে কমার্শিয়ালি যদি আরও দরকার হয়, যে হচ্ছে ধরলাম ফেরিঘাট বা এরকম কিছু, সেখানে ট্রাকের জন্য, বাসের জন্য করা লাগতে পারে। ঠিক আছে, আর আমাদের পার্কিং স্টাডিজের জন্য এখানে দেখেন কি বলছে, যে প্রতি ঘন্টায় ধরা হয় যে একটা গাড়ি 400 ঘন্টা হচ্ছে চলে, আর হচ্ছে 8,360 ঘন্টা হচ্ছে পার্ক থাকে। ঠিক আছে, মানে পার্কিংয়ের টাইমটা বা পার্কড অবস্থায় বেশি থাকে চলাচল করার সময়ের চেয়ে। এর জন্য আমাদের পার্কিং স্টাডিজটা নিয়ে পড়াটা বেশি দরকার। আর হচ্ছে নর্মালি অফ, দেখেন এখানে অফ স্ট্রিট পার্কিংটা মানে প্রেফারেবল, বিদেশি হোক দেশি হোক, এই ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই হচ্ছে রোড সিস্টেমের জন্য অফ স্ট্রিট যেই পার্কিং সিস্টেমটা আছে, মানে রাস্তা থেকে দূরে পাশে, মানে রাস্তার উপরে না, রাস্তা থেকে একটু দূরে গাড়িগুলো হচ্ছে পার্ক করাটা সবচেয়ে বেশি বেটার। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কারণ গাড়ি যদি রাস্তার উপরে পার্ক করে, রাস্তার তো ইফেক্টিভিটি কমবেই, ওখানে ভিড় হবে, তারপর ফুটপাতে হচ্ছে মানুষজনের চলাচলের সমস্যা হবে। এর জন্য অন স্ট্রিটের থেকে অফ স্ট্রিট পার্কিংটা বেশি হচ্ছে ভালো। কিন্তু অফ স্ট্রিট পার্কিংয়ের অসুবিধা হচ্ছে কি, এক জায়গায় দূরে এক জায়গায় পার্ক করে এসে মানুষকে আবার হেঁটে অথবা অন্য কোনো যানবাহন করে তার নির্দিষ্ট গন্তব্যে আসতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইনকনভিনিয়েন্স তৈরি হয় ইউজারদের জন্য। আচ্ছা, এখানে কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলো আমাদের জানা দরকার। তাহলে দেখেন, পার্কিং ভলিউম, পার্কিং ভলিউমটা কি, যেই পরিমাণ গাড়ি একটা পার্কিং লট বা পার্কিং এরিয়া থাকে, এই এরিয়াতে একটা নির্দিষ্ট সময়ের জন্য পার্কড থাকে, সেটা হচ্ছে আমাদের পার্কিং ভলিউম। মেনলি হচ্ছে কি পরিমাণ গাড়ি পার্কড আছে সেটা। এবং এটা হচ্ছে ইউনিট হচ্ছে ভেহিকেল পার ডে, মানে প্রতিদিন, আমি যেটা বললাম যে গিভেন পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট টাইমে যে পরিমাণ গাড়ি পার্কড অবস্থায় থাকে, এবং এর জন্য ইউনিট হচ্ছে ভেহিকেল পার ডে। এরপরে দেখেন পার্কিং লোড, পার্কিং লোড কি, পার্কিং লোড হচ্ছে আমরা একটা কার্ভ পড়বো, সেটা হচ্ছে পার্কিং অ্যাকুমুলেশন কার্ভ। ঠিক আছে, যে ধরেন হচ্ছে এখানে আমার টাইম থাকলো, এখানে হচ্ছে আমাদের গাড়িগুলোর সংখ্যা থাকলো, তাহলে এই কার্ভের নিচের এই এরিয়াটা এটা হচ্ছে পার্কিং লোড। ঠিক আছে, বা অনেক সময় দেখা যেতে পারে যে এখানে ডিস্টেন্স থাকলো আর এখানে গাড়ি থাকলো কার, তাহলে এই যে একটা কার্ভ পাবো, সেই কার্ভের আন্ডারে যেই এরিয়াটা থাকতে পারে সেটা হচ্ছে আমাদের পার্কিং লোড। পার্কিং ডিউরেশন হচ্ছে যেই পরিমাণে হচ্ছে গাড়ি বা যেই টাইম ধরে হচ্ছে গাড়ি পার্ক থাকে, পার্কিং লটে পার্ক থাকে, সেটা হচ্ছে পার্কিং ডিউরেশন। আচ্ছা, এরপরে দেখেন একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে পার্কিং ইন্ডেক্স। আচ্ছা, পার্কিং ইন্ডেক্সের আগে আমার একটা জানা লাগবে পার্কিং বে, এটা কি। পার্কিং বে আর কিছুই না, যে নির্দিষ্ট জায়গা জুড়ে গাড়ি পার্কড থাকে সেটাকে বলতেছি আমি পার্কিং বে।
ঠিক আছে, বে মানে সেই নির্দিষ্ট এরিয়া যেখানে হচ্ছে গাড়িটা পার্কড অবস্থায় আছে। তাহলে পার্কিং ইন্ডেক্স হচ্ছে যতগুলা জায়গা অকুপাইড আছে ডিভাইডেড বাই হচ্ছে যতগুলা টোটাল জায়গা আছে, সেটাই হচ্ছে পার্কিং ইন্ডেক্স। মানে হচ্ছে যেই পরিমাণ গাড়ি বা যেই পার্সেন্টেজ অফ গাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে পার্কড অবস্থায় আছে এবং মানে টোটাল এরিয়ার সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এখানে এই সূত্রটা যদি দেখি তাহলে আর একটু ক্লিয়ার হব। এখান থেকে ছোট ছোট ম্যাথও আসতে পারে। তাহলে দেখেন পার্কিং ইন্ডেক্স হচ্ছে যেই পরিমাণে বে অথবা এরিয়া অকুপাইড আছে, নাম্বার অফ বে অকুপাইড, এবং ডিভাইডেড বাই হচ্ছে থিওরিটিক্যাল নাম্বার অফ বেস অ্যাভেলেবেল। মানে থিওরিটিক্যালি বা আমরা তো জানি যে একটা লটে কতখানি জায়গা অ্যাভেলেবেল আছে, তো টোটাল জায়গাকে যদি আমি ভাগ মানে টোটাল জায়গা দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে যে পার্সেন্টেজটা পাবো সেটাই হচ্ছে পার্কিং ইন্ডেক্স। একটা ছবির মাধ্যমে যদি দেখাই তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। তো ধরলাম, আচ্ছা, এগুলা হচ্ছে পার্কিং এর প্যাসেজ 1 নাম্বার 2 নাম্বার, এই যে রো গুলা আছে এখানে হচ্ছে এটাকে বলতেছি আমি পার্কিং বে। আচ্ছা, এখন আমি ধরলাম যে এই যে আমি রেক্ট্যাঙ্গুলার মতো জিনিসটা আঁকতেছি, ধরলাম এটা একটা হচ্ছে গাড়ি। ঠিক আছে, একটা গাড়ি। তাহলে ধরলাম 1 নাম্বার যে বেটা ছিল এখানে 3টা গাড়ি, 2 নাম্বার বেতে 2টা গাড়ি হচ্ছে পার্কড অবস্থায় আছে। টোটাল আমার হচ্ছে, এবং ধরেন এখানে আরও একটা বে আছে 3 নাম্বার। তাহলে আমাদের থিওরিটিক্যালি আমি জানি যতগুলো বে এখানে আছে, 3টা বে আছে, এর মধ্যে 2টা বেতে হচ্ছে অকুপাইড। তাহলে আমার এখানে পার্কিং ইন্ডেক্সটা কি হবে, 2টা পার্কিংয়ে আমার হচ্ছে অকুপাইড আছে বে, আর টোটাল হচ্ছে আমার বে হচ্ছে বা পার্কিং লট হচ্ছে 3টা, ইন্টু যদি 100% করি তাহলে আমি পাবো হচ্ছে পার্কিং ইন্ডেক্স। ঠিক আছে, এরপরেই যদি দেখি পার্কিং টার্ন ওভার। আচ্ছা, পার্কিং টার্ন ওভারটা আসলে কি? পার্কিং টার্ন ওভার হচ্ছে আমার যে অ্যাভেলেবল স্পেস আছে সেটার রেট অফ ইউজেস। আমার যে স্পেস আছে সেটার রেট অফ ইউজেস। এখানে দেখেন আমরা যখন পার্কিং ইন্ডেক্স করছি আমার 1 নাম্বার আর 2 নাম্বারে কিন্তু আরও জায়গা ছিল, এই যে এই দিকের জায়গাগুলা, আরও কিন্তু এই যে গোল গোল জায়গাগুলো কিন্তু আমার অবশিষ্ট ছিল, এগুলো কিন্তু টোটালি ইউটিলাইজ করা হয়নি। ঠিক আছে, তাহলে আমরা যখন এই যে পার্কিং টার্ন ওভারগুলো করবো, এই যে কমলা যে জায়গা এগুলো কিন্তু আন্ডার ইউটিলাইজ ছিল। পার্কিং টার্ন ওভার সেটা বোঝায় যে আসলে একটা বের বা একটা পুরা স্পেসের জাস্ট কতটুকু জায়গা হচ্ছে গাড়ির জন্য ইউজ করা হয়েছে, সেটার যেই আমাদের ইউজ মানে রেট বা হচ্ছে রেশিও, সেটাই হচ্ছে আমাদের পার্কিং টার্ন ওভার। তাহলে দেখেন এখানে বলছে যদি আমাদের 10টা পার্কিং স্পেস ইউজ করা হয় বাই 100টা ভেহিকেল, মানে 100টা গাড়ি 10টা স্পেস ইউজ করলো, তাহলে সেক্ষেত্রে পার্কিং টার্নওভার হবে হচ্ছে 100টা গাড়ি, মানে গাড়ির সংখ্যা উপরে থাকবে ডিভাইডেড বাই হচ্ছে যেই পরিমাণ জায়গা ওরা নিল। তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 10 যদি করি তাহলে আমি পাবো হচ্ছে পার্কিং টার্নওভার। ঠিক আছে, এবং এই পার্কিং টার্নওভারটা দেখেন এখানে বলছে এই যে 10টা স্পেস নিল 100টা গাড়ি, সেটা 12 ঘন্টার জন্য পার্ক ছিল। তাহলে আমাদের পার্কিং টার্নওভার হবে দেখেন 100 ডিভাইডেড বাই 10 ভেহিকেল পার স্পেস ইন আ পিরিয়ড অফ 12 ঘন্টা। যেহেতু 12 ঘন্টার জন্য আমার পার্ক ছিল, তাহলে 12 ঘন্টায় প্রতি একক জায়গার জন্য কতগুলা গাড়ি আছে সেটা দিয়ে আমি বুঝাবো পার্কিং টার্নওভার। তাহলে দেখেন আমাদের ইউনিটটা দেখলেই ম্যাথটা করা ইজি হবে। পার্কিং টার্নওভারের ইউনিট হচ্ছে ভেহিকেল পার স্পেস। উপরে তার মানে ভেহিকেল থাকবে, নিচে থাকবে হচ্ছে যেই পরিমাণ স্পেস ওরা নিচ্ছে, ভেহিকেল পার স্পেস, আর হচ্ছে ইনা যেই পরিমাণ সময় ধরে তারা পার্ক ছিল, 10 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে আপনারা অ্যান্সার লেখার সময় এভাবে করে লিখতে হয় যে পার্কিং টার্নওভার হচ্ছে, ধরলাম এখানে অ্যান্সার কি আসবে, 10 ভেহিকেল পার স্পেস ইন আ পিরিয়ড অফ 12 আওয়ার। এটা লিখতে হবে যে ইন 12 আওয়ারে আমার এই পরিমাণ স্পেস হচ্ছে নিচে বা টার্নওভারটা এরকম ছিল। তাহলে ইন্ডেক্স হচ্ছে যেই পরিমাণ বেস অকুপাইড হয়েছে উইথ রেসপেক্ট টু থিওরিটিক্যাল অ্যামাউন্ট অফ বেস, আর তার পার্কিং টার্নওভার হচ্ছে যেই পরিমাণ স্পেস নিচ্ছে প্রতি একক স্পেসের জন্য যেই পরিমাণ ভেহিকেল আছে সেটা। আচ্ছা, এখন যদি আমরা দেখেন আমরা বলছি যে 2 ধরনের পার্কিং হতে পারে, একটা হচ্ছে অফ স্ট্রিট আর একটা হচ্ছে অন স্ট্রিট। অন স্ট্রিট হচ্ছে গাড়ির মানে রাস্তার উপরেই হচ্ছে আমি পার্কিংটা করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী কী সমস্যা হতে পারে আমরা সেটা দেখব। অলরেডি আমি বলছি যে রাস্তার ক্যাপাসিটি কমে যেতে পারে, ওখানে যানজটের সৃষ্টি হতে পারে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে দেখেন,
বলছে কমিউনিটি ইকোনমিক লস হবে, এই যে ডিলে হচ্ছে এটার জন্য জার্নি টাইম বেড়ে যাবে, ডিলে হবে, এর জন্য ইকোনমিক লস হবে। তারপরে হচ্ছে ভেহিকেল অপারেটিং কস্ট বেড়ে যাবে, পলিউশন বাড়বে। এটা কীভাবে হবে? রাস্তার পাশে যদি গাড়ি পার্ক থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে গাড়ির কালো ধোঁয়া সৃষ্টি হতে পারে সেখানে পার্কিং করার সময়, অথবা আশেপাশের হচ্ছে আমার যে ভেহিকেল অপারেট মানে ভেহিকেলের সংখ্যা তো আর কমতেছে না, টোটাল ভেহিকেল, তাহলে সেই অল্প জায়গার ভিতরে এতগুলা ভেহিকেল, যেটা একটা লেন ধরলাম পার্কিংয়ের কারণে নষ্টই হয়ে গেছে, তাহলে বাকি লেনে আমার ওই পরিমাণ ভেহিকেলকে চালনা করার জন্য এক্সট্রা দেখা যাবে যে প্রিকশনস নেওয়া লাগবে, ট্রাফিক পুলিশ রাখা লাগবে, ট্রাফিক সিগন্যাল বা নতুন নতুন জিনিসপাতি করে রাস্তার ইফেক্টিভিটি বাড়ানোর জন্য কস্ট বেশি হবে। এটারও আমরা সবচেয়ে বেশি বুঝতে পারি ঈদের সময় নিউ মার্কেটের এরিয়াতে। আমরা জানি যে হচ্ছে এখানে ওইটা পার্কিং ছিল না, রাস্তাঘাটে ওখানে ফুটপাত ছিল, ফুটপাতের দোকান ছিল, কিন্তু আমি যদি ফুটপাতের দোকানকে কল্পনা না করি, ওই জায়গায় পার্কিং ভাবি যে ওখানে মানুষজন পার্ক করে রাখছে রাস্তা, তাহলে অবস্থাটা কী হবে? যে 3 লেনের রাস্তাতে 1 লেন বা 2 লেনই পার্ক করা, 1 লেন দিয়ে গাড়ি যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কনজেশন হবে, সেখানে পলিউশনের সৃষ্টি হবে, তারপরে সেখানে টাইম বাড়বে, ইকোনমিক লস হবে। তারপর আর কি হবে? যদি পার্কিং আমি রাস্তার উপরেই করি, ফুটপাতে বা তার আশেপাশে নন মোটর অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে ফুটপাতের যে দোকানপাটগুলো, যেহেতু আমি পার্ক করে রাস্তায় একটা জায়গা ব্লক করে রাখছি, তার আশেপাশে দেখা যাবে যে ফুটপাত হয়ে আরও জায়গা ব্লকড হয়ে যাচ্ছে, নন মোটর অ্যাক্টিভিটিসগুলো বেড়ে যাবে, যেহেতু ওখানে কোনো যানবাহন, হেভি যানবাহন চলাফেরা করতে পারতেছে না, তো দেখা যাবে যে সেখানে ফুটপাত বা ছোটোখাটো দোকানপাট করে সেই জায়গাগুলোকে ব্লক করে ফেলতেছে। এর জন্য এটাকে বলতেছি যে সাইট ফ্রিকশন। সাইট ফ্রিকশন বলতে এটাই বোঝাচ্ছে যে আশেপাশে যে চলাচলের জায়গাগুলো ছিল সেগুলোতে আমাদের ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশন কার সাথে হচ্ছে? হতে পারে সেটা দোকান, হতে পারে সেটা হচ্ছে কোনো ফুটপাতের মানে দোকান, হতে পারে মানুষজন কোনো সেখানে গ্যাদারিং করতেছে, নন মোটর যে কোনো অ্যাক্টিভিটিস। আচ্ছা, তারপর বলতে দেখেন যদি আনমার্ক থাকে, আমি যে পার্কিংটা করব সেটাতে যদি কোনো মার্কিং দেওয়া না থাকে অথবা আনকন্ট্রোলড হয়, মার্কিং দেওয়া থাকলে ওইটুকু জায়গায় সেটা পার্কড হবে। যদি মার্কিং না দিই রাস্তা, তাহলে 1 লেনের জায়গায় 3 লেন পর্যন্ত পার্ক হয়ে যেতে পারে, কেউ চাইলেই করতে পারে। তাহলে আমাদের সেই রেস্ট্রিকশনটা দেওয়া লাগবে যে আমি কতটুকু জায়গা যদি রাস্তার পাশে বা অন স্ট্রিট পার্কিং করি, তাহলে কতটুকু জায়গা হচ্ছে আমি কন্ট্রোলড ওয়েতে পার্কিং করতে চাচ্ছি বা মার্কড করে দিতে চাচ্ছি। নাহলে যদি আনমার্কড করি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং লস অফ রেভিনিউ। লস অফ রেভিনিউ বলতে এখানে বোঝাচ্ছে ওইটাই যে ইকোনমিক লস হবে। এবং দেখেন আনসেফ বলছে, আমাদের হ্যাপহ্যাজার্ড তৈরি হবে। এগুলাই যে মানে বললাম যে যেগুলা বললাম যে এখানে মানুষজনের সৃষ্টি মানে মৃত্যু ঝুঁকি হতে পারে, যে হচ্ছে যদি রাস্তার 2-3 লেন ধরে হচ্ছে গাড়ি পার্ক থাকে, আরেক লেন দিয়ে যখন যাবে মানুষ তো দেখতে পারবে না পার্ক গাড়ির জন্য যে অপর সাইড থেকে কোন ভেহিকেল আসতেছে স্পিডে। তো অনেক সময় দেখা যায় মানুষ যদি রাস্তা পার হওয়ার টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রেও দেখা যেতে পারে যে মানুষের মৃত্যুর ঝুঁকি থেকে যেতে পারে। আচ্ছা, তারপর দেখেন আর কিভাবে হতে পারে মৃত্যুর ঝুঁকি বা অ্যাক্সিডেন্ট। গাড়ি পার্কড আছে, এখানে ডান সাইড থেকে যদি দরজা খুলতেছে, এই সাইড থেকে যে বাইসাইকেল আসতেছে সেই গাড়ি চালক কিন্তু দেখবে না, আর হুট করে যখন দরজা খুলবে, এই যখন বাইসাইকেলটা আসবে সেও তো জানে না যে কখন দরজাটা খুলবে, ঠাস করে দরজা খুলে দিলেই বাইসাইকেল কি হবে, ডোরের সাথে আঘাতপ্রাপ্ত হবে এবং তখন কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তাহলে পার্কিংয়ের জন্য দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। লেফট সাইড থেকে অনেক সময় কেন পার্ক দরজা খোলা যায় না? আপনারা তো বলতে পারেন যে ম্যাম ডান দিক থেকে খুলবো না, বাম দিক থেকে খুলতে পারি, কিন্তু অনেক সময় যে রাস্তার যে কার্ভ থাকে সেই কার্ভে হচ্ছে এই দরজাগুলো মানে বাধাপ্রাপ্ত হয়, খোলা যায় না। তো অনেক সময় ডান দিক থেকেই খোলা লাগে, আর ডান দিক থেকে যদি কেউ খুলতে চায় হুটহাট, এই সাইড থেকে যে যাচ্ছে সে তো আর জানবে না যে ভিতরে মানুষটা বের হবে বা হুট করে দরজা খুলবে, তখন এখানে দেখা যাচ্ছে যে ক্ল্যাশ হচ্ছে, অ্যাক্সিডেন্টের সৃষ্টি হচ্ছে এবং যে মানে মানুষজন যাচ্ছে তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেম ভাবে হতে পারে যে যদি বাম সাইড থেকে অনেক সময় খুলে, ফুটপাতে যে পেডিস্ট্রিয়ান থাকে তাদেরও দেখা যাবে যে গা হাত পায়ে ব্যথা লাগতেছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই জন্যই আমাদের আসলে পার্কিং স্টাডিটা করা লাগবে, এবং এই অবজেক্টিভটাও তাই বলছে আপনারা যেগুলো বলেন যে হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড জানা লাগবে, যে কি পরিমাণ আমার সাপ্লাই আছে বা কি পরিমাণে হচ্ছে আমার গাড়ি পার্ক করা লাগবে, এবং এটা হচ্ছে ডিমান্ড হয়ে গেল যে কি পরিমাণে গাড়ি পার্ক করা লাগবে, আর সাপ্লাই হচ্ছে অ্যাভেলেবল স্পেস, কি পরিমাণে অ্যাভেলেবল স্পেস আছে, এবং এটা সিস্টেমিক ওয়েতে করা লাগবে, রেগুলেশন থাকা লাগবে, পার্কিংয়ের টাইম কতখানি লিমিট করে দেওয়া লাগবে যদি এটা কোনো শপিং মল হয় বা কিছু, বা যেখানে অনেক হচ্ছে কমার্শিয়াল এরিয়া, সেখানে হচ্ছে দেখা যায় যে টাইমের সাথে সাথে একটা চার্জ আমরা সৃষ্টি করতে পারি, যে ফি দিতে পারি, যে যদি 5 ঘন্টা থাকে তাহলে হচ্ছে
500 টাকা দেওয়া লাগবে, 1 ঘন্টা থাকলে 100 টাকা দেওয়া লাগবে পার্ক করার জন্য। এভাবে যদি করি তাহলে দীর্ঘ সময় একজন মানুষ পার্ক করে রাখবে না, অন্য মানুষও সুযোগ পাবে সেখানে পার্ক করার, এবং সেখান থেকে যে টাকাটা পাবো সেটা দেখা যাচ্ছে যে আমরা অন্য কোনো উন্নয়নমূলক কাজে সৃষ্টি করতে মানে কাজ করতে পারি সেই টাকা দিয়ে। তাদের যে রেগুলেশন, টাইম লিমিট, ফিজ এগুলা করার মাধ্যমে আমরা পার্কিং স্টাডিজটাকে সিস্টেমিক ওয়েতে আনতে পারি। আচ্ছা, দুই ধরনের সার্ভে, সাপ্লাই সার্ভে আর হচ্ছে ডিমান্ড সার্ভে। সাপ্লাই সার্ভে বলতে যেই পরিমাণ স্পেস অ্যাভেলেবেল, আর ডিমান্ড সার্ভে হচ্ছে কি পরিমাণে গাড়ি হচ্ছে পার্ক করা দরকার। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা সার্ভের মাধ্যমে করতে পারি। ডিমান্ডটা যে কি পরিমাণ গাড়ি আছে, তারপরে হচ্ছে ফিল্ড অবজারভেশন করতে পারি। আর সাপ্লাইটা কিভাবে জানতে পারি? আমরা লিস্টিং করব যে কি কি জায়গায় আমার হচ্ছে পার্কিং স্পেস অ্যাভেলেবেল আছে এবং কোন কোন জায়গায় পার্ক করাটা নিষিদ্ধ। সেখান থেকে সেই লিস্টিং করে আমি বলতে পারি যে টোটাল স্পেস কোথায় কত। আচ্ছা, পার্কিং আমাদের কিছু কিছু জায়গায় নিষিদ্ধ করতে হবে। সেটা কি? ইন্টারসেকশন, মানে রাস্তার যেই মোড়গুলো আছে, জয়েন্টসগুলো আছে সেখানে। তারপর ন্যারো স্ট্রিটস, যেটা অলরেডি ন্যারো, সেখানে পার্ক করা যাবে না। ড্রাইভওয়েজ কোনগুলা? যেইটুকু জায়গায় হচ্ছে গাড়ি চলাচল করে সেই ইফেক্টিভ উইথ, সেই জায়গায় অবশ্যই গাড়ি পার্ক করা যাবে না, রাস্তার মাঝখানে তো পার্ক করাই যাবে না। পেডিস্ট্রিয়ান ক্রসিং, জেব্রা ক্রসিংয়ে করা যাবে না, যাতে মানুষজন পার হইতে পারে ওই জায়গাগুলো দিয়ে। কার্ভেচার, যেখানে কার্ভ আছে, অথবা হচ্ছে গ্রেড কন্ডিশন বলতে ধরলাম আমি ফ্লাইওভারের শুরুতে উঠবো, র্যাম্প যেগুলা, সেই র্যাম্পেও গাড়ি পার্ক করা যাবে না। ব্রিজ, টানেল, এগুলাতে হাই স্পিড এক্সপ্রেসওয়ে, এসব জায়গায় হচ্ছে গাড়ি যথাযথ পার্ক করা যাবে না। যদি আলাদা কোনো সেগমেন্ট থাকে ডেডিকেটেড পার্কিং করার জন্য, শুধু তখনই করা যাবে, এছাড়া করা যাবে না। এছাড়া বলছে যেখানে আমাদের পেডিস্ট্রিয়ানদের সংখ্যা অনেক বেশি, মানুষজনের চলাফেরা করার সংখ্যা অনেক বেশি, সেখানেও পার্ক করা যাবে না। কারণ যদি আমি গাড়ি পার্ক করে রাখি ওই সাইড থেকে, যদি এখানে আমি গাড়ি পার্ক করে রাখছি, এখান থেকে যে যানবাহনগুলো আসবে এই পেডিস্ট্রিয়ান তো দেখবে না। তো অনেক সময় এই জন্য পেডিস্ট্রিয়ানদের সেফটির জন্য এসব, যেখানে পেডিস্ট্রিয়ানের সংখ্যা বেশি, পার্কিংটাকে প্রহিবিশন করে দেওয়া হয়। এবং বলছে যে বাস স্টপ, ফায়ার হাইড্রেন্টস, এসব জায়গায় যেগুলো হচ্ছে খুব বেশি আমাদের প্রায়োরিটি লোকেশন, সেই জায়গাও আমরা চাইলেই পার্কিং করতে পারবো না। আচ্ছা, টাইপস অফ পার্কিং মানে হচ্ছে কি কি টাইপের পার্কিং আছে। অন স্ট্রিট পার্কিং অথবা কার্ভ পার্কিং, মানে রাস্তার উপরে অথবা রাস্তার পাশে যে কার্ভটা থাকে অথবা ফুটপাতের মতো যে অংশটুকু থাকে কার্ভ, সেই জায়গায়ও পার্কিং করা যায়। তাহলে এটা 1 নাম্বার টাইপ। আর 2 নাম্বার টাইপ হচ্ছে আমাদের অফ স্ট্রিট পার্কিং। অফ স্ট্রিট পার্কিং কি? আমাদের রাস্তা থেকে একটু দূরে কোনো একটা ডেডিকেটেড স্লট যদি আমি রাখি, ধরলাম হচ্ছে প্রত্যেকটা শপিং মলের বেসমেন্ট বা বাসাবাড়ির বেসমেন্টকে যদি আমি ইউজ করি, মেইন রোডের যেই রোডটা আছে, যে সেখানে মানুষ পার্ক করবে এবং সেই কিছু পরিমাণ অর্থ দিল তাদেরকে, তাহলে সেটা হয়ে যাবে অফ স্ট্রিট পার্কিং। অনেক সময় দেখা যায় যে বিদেশের ক্ষেত্রে আরও দেখা যায় যে শহর থেকে দূরে ওরা কোনো এক জায়গায় রাস্তায় হচ্ছে গাড়ি পার্ক করে রেখে তারপরে শহরে আসে তাদের কাজকর্ম করার জন্য। তারপর বলছে দেখেন রুফ পার্কিং, বেসমেন্ট পার্কিং, মেকানিক্যাল, যেগুলো বললাম। আচ্ছা, এরপর একটা মজার জিনিস আছে হচ্ছে মাল্টি স্টোরেজ পার্কিং। এটা আমরা ছবি দেখব, ছবি দেখলে খুবই বিস্মিত হবেন যে অনেক জায়গায় এরকম আছে যে দোতলা, তিনতলা, পাঁচতলায় একটা বিল্ডিংকে পুরা গোলাকার বা চক্রাকারে র্যাম্প বানায় দেওয়া হয়। এরকমভাবে গাড়িগুলো হচ্ছে নিচতলা থেকে দোতলা, তিনতলা, পাঁচতলা, সাততলা পর্যন্ত শুধুমাত্র একটা বিল্ডিংই আছে গাড়ি পার্ক করার জন্য। তাহলে এটা হচ্ছে মাল্টি স্টোরেজ কার পার্কিং। আগে গেল হচ্ছে টাইপস অফ পার্কিং, আর এখন হচ্ছে মেথড, যে আমাদের পার্কিং এর মেথডগুলো কি কি। দুইভাবে পার্কিং করা যায়, প্যারালাল পার্কিং আর অ্যাঙ্গেল পার্কিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্যারালাল পার্কিং আর অ্যাঙ্গেল পার্কিং। প্যারালাল পার্কিং, আচ্ছা প্যারালাল পার্কিংটা যদি ছবি দেখি তাইলেই আমরা বুঝতে পারবো। দেখেন প্যারালাল পার্কিং কি? রাস্তা এখানে চলাচল করতেছে, গাড়িগুলা এসে এখানে পার্ক করতেছে, ঠিক আছে, গাড়িগুলো এখানে এসে পার্ক করতেছে এবং এটা প্যারালালি পার্ক করতেছে। এই পুরো কলামটা কি প্যারালালি গাড়ি পার্ক হচ্ছে, কোনো অ্যাঙ্গেল নাই, 0 ডিগ্রিতে করে ওরা হচ্ছে পার্কিংগুলো করছে। এক্ষেত্রে সুবিধা কি? রাস্তা সবচেয়ে বেশি কম জায়গা লাগে, যেহেতু একদম কি সমান্তরালই হচ্ছে, সমান্তরালভাবে হচ্ছে গাড়িটা পার্ক হচ্ছে, রাস্তার জায়গা কম লাগতেছে, সহজেই হচ্ছে আমরা বেশি গাড়িকে স্পেস দিতে পারতেছি, ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। আরেকটা সুবিধা কি? গাড়ি পার্ক করার সময় আমরা ইজিলি পার্কিং যেই ম্যানুয়েভারটা আছে, এখানে যদি দেখি ম্যানুয়েভার,
ম্যানুভারটা কি? ম্যানুভার হচ্ছে কার পার্কিং করার সময় আমরা এক্সট্রা ভাবে কোনো এক্সেলেটর বা ব্রেক দিচ্ছি না, ইজিলি একে আমি পার্ক করতে পারতেছি। তাহলে দেখেন, আমরা প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে পার্কিং যে ম্যানুভার সেটা হচ্ছে কঠিন, আর আনপার্কিং এর ম্যানুভারটা হচ্ছে সহজ। আচ্ছা, এটা একটু বুঝি, এই জিনিসটা একটু বোঝা লাগবে। এখানে ধরলাম এই সাদা গাড়িটা আগে থেকেই পার্ক ছিল, সবুজ আর নীল গাড়িটা পার্ক ছিল না, শুধু সাদা গাড়িটা আছে। আচ্ছা, এর পরের মানুষ যে আসলো সে সবুজ গাড়ি, সে পার্কিং করতে চাচ্ছে। তাহলে পার্কিং করতে চাওয়ার সময় তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে যেহেতু সাদা গাড়ি আছে, তাইলে তার যে সামনের যে ফ্রন্ট গিয়ারটা আছে এটা যাতে সাদা গাড়ির ব্যাকের সাথে কলিশন না হয়। তাহলে পার্কিং করার সময় তাকে সেটা খেয়াল রাখা লাগতেছে। সেম ভাবে যখন নীল গাড়ি আসবে, ধরলাম যে এখানে হলুদ আর সাদা গাড়ি দুইটাই অবশ্যই মানে উপস্থিত আছে, নীল গাড়ি এসে মাঝখানে পার্ক করতে চাচ্ছে, কারণ এখানে তো যে কেউ চাইলে, যেহেতু মার্ক করা আছে, যে কোনো একটাকে অ্যাভেল করতে পারে। ধরলাম আগে সবুজ হলো, তারপর হচ্ছে আগে সাদা হলো, তারপর হচ্ছে হলুদ হলো 2 নম্বরে এসে, 3 নম্বরে সবুজ আসলো, 4 নম্বরে নীল আসলো। চাইলেই কিন্তু এটা করতে পারে, সিরিয়াল ওয়াইজ যে করতে হবে এটা না, যেই যেই স্লট ফাঁকা থাকবে সে চাইলে সেই স্লটে এসে পার্ক করতে পারে। তো যখন 4 নম্বরে এই নীল গাড়িটা আসলো, সে দেখলো যে তার সামনে পিছে দুইটাই গাড়ি আছে, তো তাকে এই স্পেসে 4 নম্বর স্পেসে পার্ক করার জন্য বারবার করে দেখা যাবে যে গিয়ার চেঞ্জ করতে হবে, ব্রেক করতে হবে, অ্যাক্সেলারেটর চাপ দিয়ে এই মাঝখানের এই জায়গাটাকে তাকে পার্ক করা লাগবে। তাহলে পার্কিং যে ম্যানুভার সেটা কঠিন, আনপার্কিংটা ইজি। আনপার্কিংটা ইজি কেন? সে তো অলরেডি একটা স্পেস রেখে পার্ক করছে, এখন সে যখন আনপার্কিং মানে যে যখন এখান থেকে এই জায়গাটা ছেড়ে চলে যাবে, সে জাস্ট সামান্য একটু পিছিয়ে যেয়ে সামনে চলে আসবে এবং আনপার্কড হয়ে যাবে। তাহলে আমাদের প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে এই পয়েন্টটা যদি একটু দেখি, যে পার্কিং ম্যানুভারটা হচ্ছে বেশি সময় লাগে, সামনে পিছিয়ে বারবার করে একদম নির্দিষ্ট জায়গায় তাকে সেট করা লাগে, কিন্তু আনপার্কিংটা ইজি, সহজেই সে রাস্তায় চলে আসতে পারবে, আনপার্কিং করে ফেলতে পারবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে বসে দেখেন, আমরা যখন গাড়ির দরজাটা খুলবো তখন আমাদের সেফ থাকা লাগবে, কারণ হচ্ছে অনেক সময় যেটা বললাম পেডেস্ট্রিয়ান অথবা উল্টা সাইডের গাড়িগুলো এসে সেই ক্ষেত্রে আঘাত হতে পারে, কলিশন হতে পারে, এর জন্য এক্সট্রা কেয়ার নিতে হবে যখন আমি রাইট সাইডের ডোরটাকে খুলবো। এই রাইট সাইডের ডোরটাকে অনেক সময় বলতেছি আমি অফ সাইড। আচ্ছা, তাহলে আমাদের প্যারালাল পার্কিং হয়ে গেল। স্কেচটা কিন্তু আমরা দেখবো প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে। এই যে দেখেন, প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে গাড়িগুলো পার্কড হয়ে আছে। দেখেন এইখানে আমাদের আর আনপার্কিংটা ইজি, সহজেই সে চলে যেতে পারতেছে, কিন্তু পার্ক করাটা কঠিন। অ্যাঙ্গেল পার্কিং। আচ্ছা, অ্যাঙ্গেল পার্কিং কি? ছবি দেখলে আমরা একটু বুঝবো, ছবিটা একটু আগে দেখি। এই যে দেখেন, আগে যেটা প্যারালালি সোজা ছিল এখন সেটা অ্যাঙ্গেল করে আছে, রাস্তার সাথে সেটা অ্যাঙ্গেল করে আছে। এক্ষেত্রে আমাদের জায়গা বেশি লাগবে, যত বেশি অ্যাঙ্গেল হবে তত বেশি জায়গা লাগবে। ঠিক আছে? যত বেশি আমার অ্যাঙ্গেলটা হবে তত বেশি আমার জায়গাটা লাগতেছে। এই ক্ষেত্রে আমাদের পার্কিংটা করা ইজি, আনপার্কিং করাটা কঠিন। তাহলে দেখেন সবগুলা সাদা গাড়ি কিন্তু ছিল, নীল গাড়ি এসে যেহেতু এটা অ্যাঙ্গেল করা আছে সে সহজেই পার্ক করে ফেলতে পারবে। কিন্তু আনপার্কিং করার সময় তার কি হবে? দুই সাইডেই দেখেন, এখানেও এই গাড়ির অংশ আছে, এখানেও গাড়ির অংশ আছে, তো সে যখন গাড়িটাকে আনপার্ক করবে, পিছিয়ে যাবে, পিছিয়ে নিয়েই তো যাবে, তখন তাকে দেখতে হবে যে এই সাইডের সাদা গাড়ি ডান সাইডের সাদা গাড়ির সাথে কলিশন না হয়, বাম সাইডের গাড়ির সাথে কলিশন না হয়। তাহলে এই ক্ষেত্রে আনপার্কিং করার সময় বেশি লাগবে, তারপরে বারবার করে ব্রেক এবং অ্যাক্সিলারেটর চেপে তাকে করতে হবে। তো আনপার্কিংটা এই ক্ষেত্রে কমপ্লেক্স, পার্কিং করাটা ইজি, উল্টা। ঠিক আছে? এবং আনপার্ক করার জন্য এই জন্য স্কিল থাকা লাগবে, স্কিল ছাড়া এটা হবে না। এখানে সেটাই বলছে, এখানে যদি আমরা দেখি, এখানে বলছে যে হচ্ছে আনপার্ক করাটা কঠিন, পার্কিং করাটা ইজি। ঠিক আছে? এবং আমাদের অ্যাঙ্গেল পার্কিংটা যেহেতু জায়গা বেশি লাগে, অফ স্ট্রিট পার্কিং এর জন্য বেশি সুইটেবল, রাস্তার উপরে বা অন স্ট্রিট পার্কিং এর চেয়ে এটাকে অফ স্ট্রিটের জন্য বেশি সুইটেবল। আর কোথায় সুইটেবল? যেখানে রাস্তার উইথ অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পার্কিং করতে অ্যাঙ্গেল পার্কিং এর জায়গা বেশি লাগে, সেই ক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্লিকেবল বা সুইটেবল।
ছবিগুলো আছে, প্র্যাকটিক্যাল ছবিগুলো, এগুলো দেখলে আর একটু বিষয়গুলো ক্লিয়ার হবে। এই যে পার্কিং করতেছে, আনপার্ক করার সময় তাকে কি করা লাগবে, এই যে গোলাপি গাড়িটা সে ব্যাকে যাবে, ঠিক আছে, ব্যাকে যে এই যে সবুজ গাড়ি আছে তাহলে তাকে সেখানে যাতে ধাক্কা না লাগে খেয়াল রাখা লাগবে। আবার যখন ব্যাকে যাবে একসময় এই গোলাপি গাড়ির সামনের অংশ এই বেগুনি গাড়ির পিছনের অংশের সাথে ধাক্কা লাগতে পারে। তো এই আনপার্কিং করার সময় এই জন্য সময় বেশি লাগবে, কারণ দুই সাইডেই তাকে চেক করা লাগবে। দেখেন এখানে হচ্ছে বলছে আমাদের পার্কিং স্কিম, বিভিন্ন টাইপের পার্কিং স্কিম আছে। যখন আমাদের এটা অফ স্ট্রিট পার্কিং করব আমরা, মানে রাস্তা থেকে যখন আমরা দূরে কোথাও পার্ক করব, বা সেটাকে আমরা বলতেছি পেরিফেরাল, মানে মেইন রাস্তায় না করে তার পেরিফেরি পরিধি বরাবরকে পার্ক করে আমরা তারপর সেন্টারে আসব। একটাকে যদি শহরকে আমি বৃত্ত কল্পনা করি, সার্কেল কল্পনা করি, সেটা সেন্টারে আমি গাড়ি পার্ক করব না, আমি তার পরিধি বরাবর গাড়ি পার্ক করব, মানে একটু দূরে করব, সেখান থেকে আমি সেন্টারে আসব, ঠিক আছে, কোনো একটা সিটি সেন্টারে আসবো। তো সেখানে ৩ ধরনের আছে, এটা খুবই মজার। প্রথমটা হচ্ছে পার্ক অ্যান্ড ওয়াক, ২ নম্বরে হচ্ছে পার্ক অ্যান্ড রাইড, আর ৩ নম্বরে হচ্ছে কিস অ্যান্ড রাইড। তাহলে আমরা প্রথম টাইপটা একটু দেখি। পার্ক অ্যান্ড ওয়াক এটা বলতে কি বুঝাইছে, আমি রাস্তার মানে শহরের পরিধি বরাবর বা একদম আউটস্কিটস, আউটস্কিটস বলতে হচ্ছে শহর থেকে একটু দূরে বা বাইরে উপশহর বা উপজেলাতে আমরা গাড়িটাকে পার্ক করব এবং সেখান থেকে আমরা হেঁটে আমাদের ডেস্টিনেশনের বা টাউনের সেন্টার পয়েন্টে আসব। এক্ষেত্রে একটু ইনকনভিনিয়েন্স সৃষ্টি হয়, যেহেতু আমরা হেঁটে এতখানি আসতেছি। এর জন্য দেখা যায় যে পার্ক অ্যান্ড ওয়াকটা একটু কম প্রেফারেবল। যদি হচ্ছে সিটি সেন্টারটা একটু দূরত্ব কম থাকে, যে হেঁটে আসার মতো, তাইলেই এটা করা হয় যে আমি রাস্তার বাইরের মানে শহরের বাইরের দিকে হচ্ছে একটু দূরে পার্ক করে তারপরে হেঁটে আসবো। ২ নাম্বারটা হচ্ছে মোস্ট প্রেফারেবল বলতে পারেন, সেটা কি পার্ক অ্যান্ড রাইড। রাস্তা আমি শহরের বাইরে হচ্ছে গাড়িটা পার্ক করব, তারপরে কোনো পাবলিক ট্রান্সপোর্টে চড়ে আমার যে নির্দিষ্ট ডেস্টিনেশন অথবা সিটি সেন্টার সেখানে আসব। এক্ষেত্রে সুবিধা কি, একসাথে ট্রাফিক জ্যামও কন্ট্রোল করা যায়, যেহেতু হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল গাড়িগুলা শহরের বাইরেই পার্ক করা এবং শহরের ভিতরে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টেশনই চলতেছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম এই সবগুলো ক্ষেত্রে এর জন্য হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে আমরা চাইলেই কমাইতে পারি এই ধরনের ক্ষেত্রে। এক তো হচ্ছে কি ওই গাড়িটা পার্ক করে শহরের ভিতরে জায়গা কমায় নাই, মানে কমতেছে না। আর ২ নম্বরে হচ্ছে কি এতগুলা গাড়িও শহরের ভিতরে যেহেতু চলাচল করতেছে না, শহরের ভিতরে শুধু পাবলিক ট্রান্সপোর্টেশন অথবা মানুষ হেঁটে চলাচল করতেছে, তো শহরে কোনো জ্যাম হচ্ছে না। বিদেশে এগুলা খুবই পপুলার, আমাদের মতন না যে হচ্ছে বাংলাদেশের মতন না যে মেট্রোর নিচে আবার রিক্সা থেকে সেখানে জ্যাম সৃষ্টি করে ফেলতেছে, গাড়ি পার্ক করে করে জ্যাম সৃষ্টি করতেছে। তারপর ৩ নাম্বার দেখেন কিস অ্যান্ড রাইড। এই স্কিপটা ধরা হয় যে ওয়াইফ তার হাজবেন্ডকে গাড়িতে করে এসে একটা নির্দিষ্ট পয়েন্টে হচ্ছে সি অফ করতেছে, সেখান থেকে হাজবেন্ড কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনে চড়ে তার গাড়িতে যাচ্ছে, মানে তার চাকরির জায়গায় যাচ্ছে, কর্মস্থলে যাচ্ছে। সেই ধারণা থেকে এটা ৩ নাম্বার টাইপ করা হয়েছে। তাহলে এখানে দেখেন বিদেশে বা বিভিন্ন দেশে হচ্ছে আমরা সাইন দিয়ে বুঝাতে পারি যে কোনটা কি কখন আমরা ইউজ করব। প্রথমটা দেখেন পার্ক অ্যান্ড রাইড, মানে হচ্ছে আমি গাড়িটা পার্ক করব ওই জায়গাটাতে এবং সেখানেই পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, উঠে আমরা আমাদের সিটি সেন্টারে চলে আসব, কর্মস্থলের জায়গায় চলে আসব। এই যে দেখেন আমি এখানে গাড়িটা পার্ক করতেছি, সাদা গাড়িটা, এবং সেখানে একটা বাস আছে, সেখানে বাসে চড়ে মানুষজন দেখেন যাত্রী ছাউনি আছে ওয়েট করতেছে, বাস আসবে নির্দিষ্ট সময় পর পর, বাসে উঠে মানুষ সিটি সেন্টারে চলে যাবে। তারপরে এই যে দেখেন কিস অ্যান্ড রাইড, যে ওয়াইফ তার হাজবেন্ডকে তাদের গাড়িতে প্রাইভেট গাড়িতে এসে সি অফ করতেছে, সেখান থেকে হাজবেন্ড তার কর্মস্থলে চলে যাচ্ছে, নির্দিষ্ট জায়গা বলে দিচ্ছে যে কোনটুকু জায়গায় সেখানে গাড়িটা পার্ক করবে। আচ্ছা, ডিজাইন পার্কিং ভেহিকেল, এটা কিভাবে ধরা হয়, ধরা হয় হচ্ছে 85% অফ কার যদি আমি ইউজ করি স্টাডি এরিয়াতে, তার রেসপেক্টে আমি পার্কিং এর জন্য মানে ডিজাইন করব, মানে যেই পরিমাণ গাড়ি চলতেছে তার 85% অফ কার্স নিয়ে আমরা হচ্ছে স্টাডি এরিয়া মানে স্টাডি করব, ঠিক আছে। এখানে বলে দিছিল একটা উদাহরণ হিসেবে যে পার্কিং ডিজাইন প্যারামিটারস কিরকম হওয়া লাগবে, অ্যাঙ্গেল পার্কিং, বে হচ্ছে যেই জায়গাটা পার্কিং এর জন্য তার উইথ এবং লেন্থ আমার অ্যাঙ্গেল পার্কিং এর হিসেবে কতটুকু মিনিমাম হওয়া লাগবে, এটা জাস্ট জেনে রাখার জন্য
যে 90 ডিগ্রি হলে আমার উইড হতে হবে 2.6 মিটার, লেন্থ হতে হবে 5.9 মিটার। আচ্ছা, সিস্টেমেটিক ডেভেলপমেন্ট আমরা কিভাবে করব? তাহলে আমরা সেখানে মার্কিং দিব যদি অন স্ট্রিট পার্কিং হয়। আনঅথরাইজ প্লেসে আমরা হচ্ছে পার্কিং করাকে রেস্ট্রিকশন করে দিব, পার্কিং নিষিদ্ধ করব। তারপর হচ্ছে ওয়াকিং ফ্যাসিলিটিস আমরা বাড়াবো, যাতে মানুষ পার্কিং না করে হচ্ছে ওয়াক করতে পারে, গাড়ি অফ স্ট্রিটে পার্ক করে হেঁটে আসতে পারে, সেটার জন্য আমরা ওয়াকিং ফ্যাসিলিটিস বাড়াবো। চার্জ বাড়ায় দিব, বা পার্কিং চার্জ রাখবো, ফিজ রাখবো, টাইম লিমিট দিব। ডিমান্ডকে আমরা হচ্ছে দেখেন নো ডিমান্ড ইলাস্টিসিটি, মানে ডিমান্ডকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। গাড়ি যত পার্কিং আছে আমরা তো জানি যে এই সময় পার্কিংটা বেশি হবে, তো সেই জায়গাকে আমরা ওই সময়টাকে ডিস্ট্রিবিউট করার ট্রাই করব। অফ স্ট্রিট পার্কিং এর কনসেপ্টটাকে আমরা ডেভেলপ করব। আচ্ছা, এখানে মাল্টি স্টোরেজ পার্কিং এর ছবি আছে কিছু। আমরা বলেছিলাম মাল্টি স্টোরেজ মানে কি, একটা বিল্ডিং এর পুরাটাই হচ্ছে পার্কিং। তাহলে এখানে যদি দেখি আমাদের র্যাম্প থাকবে, একদম নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ঘুরে ঘুরে র্যাম্প থাকবে সার্কুলার ওয়েতে, স্পাইরালের মতো। সেখানে স্লট থাকবে, গাড়ির উইড অনুযায়ী পার্ক করবে মানুষজন। এই যে দেখেন মাল্টি স্টোর, একদম নিচ থেকে কত তালা, 10 তালা 14 তালা, কত অনেক তালাই হতে পারে পার্কিং করার জন্য। এই যে দেখেন এখানে একটা বাস পার্কড হয়ে আছে, এখানে একটা গাড়ি পার্কড হয়ে আছে। তাই দেখেন কত উপরে গাড়ি উঠে গেছে। এই যে এটা হচ্ছে সেই সার্কুলার র্যাম্প, যেটা দিয়ে হচ্ছে গাড়ি উপরে উঠবে বা নামবে। দেখেন দোতলা পার্কিং, জায়গাগুলোকে ইউটিলাইজেশন করা।